গল্পের শুরুতে আমরা দেখতে পাই একদল সন্ত্রাসী ছোট বাচ্চাদের নিয়ে বেশ কয়েকটি গাড়িতে করে ঘুরছিল। এই শিশুদের একই এলাকার একটি স্থানীয় কনভয় থেকে তুলে নেওয়া হয়েছিল। সন্ত্রাসীরা তাদের নিজেদের শক্তি বৃদ্ধির জন্য অপহরণ করেছিল। ছোটবেলা থেকে নৃশংস এবং বিপজ্জনক পদ্ধতিতে তাদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু তারা যা জানতো না তা হলো দক্ষ তুর্কি স্নাইপাররা ইতিমধ্যেই তাদের গন্তব্যস্থলে লুকিয়েছিল। তারা বুঝতে যাচ্ছিল যে এই গুলিবাজরা কতটা মারাত্মক হতে পারে। কনভয়টি কাছে আসার সাথে সাথেই কোথা থেকে একের পর এক স্নাইপার গুলির শব্দ শোনা গেল। কয়েক সেকেন্ডের মধ্যে সন্ত্রাসীরা নিহত হয়। কি ঘটেছে তা বোঝার আগেই তাদের বাহিনী ভেঙে পড়ে। মাত্র 30 সেকেন্ডের মধ্যে স্নাইপাররা তাদের প্রত্যেককে নিশ্চিহ্ন করে ফেলে। অবিশ্বাস্য, তাই না? কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে গেল। বিশৃঙ্খলার পর স্নাইপার ইউনিটের নেতা লুকিয়ে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসেন। তার নাম ছিল ক্যাপ্টেন বিজবাসী। আমরা শীঘ্রই আবিষ্কার করলাম যে এই কমান্ডো ক্যাপ্টেনের এই বিশেষ সন্ত্রাসী গোষ্ঠীর সাথে দীর্ঘ এবং তিক্ত ইতিহাস রয়েছে। তাদের দ্বন্দ্ব কেবল পেশাদার ছিল না, এটি ছিল গভীর ব্যক্তিগত। তাদের প্রতিদ্বন্দ্বিতার পিছনে একাধিক করুণ গল্প লুকিয়ে আছে। তাহলে আসুন আমরা ফিরে যাই যেখানে এটি শুরু হয়েছিল। ফ্ল্যাশব্যাকে একটি অন্ধকার এবং বৃষ্টি রাতে দুই তুর্কি কমান্ডো ইয়াসার এবং ডেমির একটি ঘন জঙ্গলে লুকিয়েছিল। তাদের একমাত্র সঙ্গী ছিল ইয়াসারের অনুগত সামরিক কুকুর মেসি। তারা দুর্ঘটনাক্রমে সেখানে ছিল না। আগের টহলের সময় তাদের দল সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা আতর্কিত আক্রমণে পড়েছিল। আক্রমণে তাদের সমস্ত সহকর্মী কমান্ডো নিহত হয়েছিল। কেবল ইয়াসার এবং ডেমির বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। পার করা যানবাহনের পিছনে লুকিয়ে লড়াই করছিল। ইতিমধ্যে সাহসী কুকুর মেসি পতিত শত্রুদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে এবং তাদের জন্য গুলি এনে তাদের সাহায্য করছিল। হ্যাঁ, এই কুকুরটি কেবল একটি পোষা প্রাণী ছিল না, সে একজন সত্যিকারের সৈনিক ছিল। ঘাঁটিতে ফিরে করণ নামে এক আরা কমান্ডো জেনারেল ওসমানের কাছে আটকা পড়া দুই সৈন্যকে উদ্ধার করার অনুমতি চাইছিল। জেনারেল অভিযানের অনুমোদন দেন এবং করণ উদ্ধার দল রাতে রওনা দেয়। ভোর নাগাদ তারা যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায় এবং ইয়াসার ও ডেমিরের অবস্থা অনুসরণ করতে শুরু করে। একই সাথে ইয়াসার ও ডেমির আরেকটু শত্রু আক্রমণের আশঙ্কা করে। গুলি থেকে তারা ছুরি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই শত্রু উপস্থিত হয়, কিন্তু তারা আক্রমণ করার আগেই করণের দল পিছন থেকে গুলি চালায়, যা তাদের অবাক করে দেয়। গুলির শব্দ শুনে কুকুর মেসি জোরে জোরে ঘেউ ঘেউ করে। তখন করণ বুঝতে পারে তার লোকরা কাছেই আসে। সে তাদের নাম ধরে ডাকে এবং ইয়াসার ও ডেমির অবশেষে বুঝতে পারে যে তারা নিরাপদ। তারা যানবাহনের পেছন থেকে বেরিয়ে এসে করণকে সতর্ক করে যে কাছাকাছি একটি শত্রু শিবির আছে, যারা আরেকটি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। করণ দ্রুত তার দলকে এক্সট্রাকশন হেলিকপ্টারের দিকে নিয়ে যায়, কিন্তু হঠাৎ সন্ত্রাসীরা আরপিজি চালায়, সৈন্যদের চারদিকে ছত্রভঙ্গ করে দেয় এবং এখানেই আসল মারাত্মক অভিযান হয়। কারণ করণ তার দলকে তিনটি দলে ভাগ করে। একটি দল স্নাইপার দিয়ে নিজেদের অবস্থান করে, অন্য দুটি দল ঘাসের মধ্যে লুকিয়ে থাকে শত্রুদের খোঁজে। একের পর এক ঠিক মাথায় গুলি করতে শুরু করে। তারপর হঠাৎ একটি গুলি করণের একজন কমান্ডোর বুকে লাগে। করণ তৎক্ষণাৎ সকলকে পিছু হটতে এবং আহত সৈনিককে হেলিকপ্টারে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে ইয়াসার তার অনুগত কুকুর মেসিকে ডাকে, কিন্তু মেসি নড়ে না। ইয়াসার তার দিকে দৌড়ে যায়, তাকে তুলে নেয় এবং হেলিকপ্টারের দিকে ছুটে যায়। একই সময়ে করণ ঘাসের মধ্যে লুকিয়ে থাকা শত্রুদের খুঁজে বের করতে থাকে। একের পর এক তাদের নির্মূল করে। সবাই হেলিকপ্টারে ওঠার পর আহত কমান্ডো প্রাথমিক চিকিৎসা পায়। দলটি ঘাঁটিতে ফিরে যেতে শুরু করে, কিন্তু করণ লক্ষ্য করে যে ইয়াসারের পা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। শীঘ্রই তারা হৃদয় বিদারক সত্য বুঝতে পারে। ক্রস ফায়ারের সময় মেসির পেটে একটি গুলিও লেগেছিল এবং সাহসী কুকুরটি ব্যথার কোনো চিহ্ন দেখায়নি। ইয়াসার নিচে তাকিয়ে দেখে তার প্রিয় সঙ্গী তার কোলে প্রাণহীন অবস্থায় পড়ে আছে। এই ধরনের নিরীহ প্রাণীদের ভালোবাসা সত্যি বিশুদ্ধ এবং নিঃস্বার্থ। তারা যাদের ভালোবাসে তাদের জন্য দ্বিধা ছাড়াই তাদের জীবন উৎসর্গ করে। সবাই ইয়াসারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, এমনকি বিজয়ের পরেও সে ঘাঁটিতে গভীর দুঃখ বহন করে। পরবর্তী দৃশ্যে আমরা ইয়াসমিন আলবি নামে একজন তুর্কি মহিলা কমান্ডোর সাথে দেখা করি। তিনি আজারবাইজানের উদ্দেশ্যে রওনা হন, কারণ তুরস্কে হুমকি দেওয়া বেশিরভাগ সন্ত্রাসী গোষ্ঠীর শিকড় সেখানেই রয়েছে। তার লক্ষ্য হলো আজারবাইজান সেনাবাহিনীর সহযোগিতা এবং অনুমতি চাওয়া। যাওয়ার পথে সে তুর্কির সেরা প্রশিক্ষিত কমান্ডোদের ফাইল পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় যে পরবর্তী গুরুত্বপূর্ণ অভিযানে কে নেতৃত্ব দেবে। ফাইলগুলি পড়ার সময় সে করণের রেকর্ডের সাথে দেখা করে, আমাদের গল্পের একই নায়ক। সে তৎক্ষণাৎ তাকে ফোন করে জিজ্ঞাসা করে যে সে মিশনের জন্য প্রস্তুত কিনা। করণ আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয় যে আদেশ আসার সাথে সাথে সে প্রস্তুত থাকবে। তার জন্য জাতিকে রক্ষা করার ক্ষেত্রে কোনো আপোষ নেই। শত্রু যেই হোক না কেন, তার রাইফেল তাদের ধ্বংস করার আগে দ্বিধা করবে না। সে জানে
জানে না এই একটি সিদ্ধান্তই সবকিছু বদলে দেবে। করণের প্রতিক্রিয়া শুনে কমান্ডো ইয়াসমিন তাকে মারাত্মক মিশনের জন্য বেছে নেয়। সে তার জেনারেলের সাথে যোগাযোগ করে এবং করণকে অভিযানের পূর্ণ কমান্ডো দেওয়ার পরামর্শ দেয়। ইতিমধ্যে করণ বুঝতে পারে যে সে এই অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক গ্যাংগুলির মধ্যে একটির মুখোমুখি হতে চলেছে। সে জানে যে তার কাছে এটি মোকাবেলা করা ছাড়া আর কোনো উপায় নেই। পরে সে ইয়াসার এবং ডেমির সাথে দেখা করে। ইয়াসার এখনো তার অনুগত কুকুর মেসির মৃত্যুতে শোকাহত। করণ তাকে বোঝায় এবং উভয়কে সামনের অভিযানের জন্য প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করে। একই সময়ে জেনারেল তার লেফটেন্যান্টকে আসন্ন অভিযানের বিস্তারিত বিবরণ জানাতে শুরু করে। ইতিমধ্যে ইয়াসমিন আজারবাইজানে পৌঁছায় এবং সামরিক অনুমোদন পাওয়ার পর তুরস্কে ফিরে তার যাত্রা শুরু করে। কিন্তু মাঝ আকাশে তার হেলিকপ্টারটি প্রচণ্ড আরপিজি গুলিবর্ষণের কবলে পড়ে। বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মাটিতে জোরে বিধ্বস্ত হয়। ধোঁয়া পরিষ্কার হওয়ার সাথে সাথে বেঁচে থাকা কমান্ডোরা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসে। তারা দেখতে পায় সশস্ত্র আজারবাইজানি গ্যাং সদস্যরা দ্রুত এগিয়ে আসছে, তাদের যানবাহন থেকে গুলি চালাচ্ছে। বেঁচে থাকার জন্য কমান্ডোরা নির্ভুলতার সাথে পাল্টা গুলি চালায়। গ্যাং লিডার একটি ভারী মেশিন গান চড়ে গুলিবর্ষণ করে। কমান্ডার হেলিকপ্টারের জ্বালানি ট্যাঙ্কে গুলিবর্ষণ দেখতে পান। পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে চলেছে বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ পাইলটকে হেলিকপ্টার থেকে সরিয়ে নেন। ঠিক সেই মুহূর্তে জ্বালানি ট্যাঙ্কটি প্রচণ্ড বিস্ফোরণে বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কমান্ডো এবং পাইলট উভয়ই কয়েক ফুট দূরে ছিটকে পড়েন, যার ফলে তারা অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পরে একই সন্ত্রাসী দল দুর্ঘটনাস্থলে এসে তাদের জীবিত করে তোলে। গ্যাং লিডার পাইলটকে একজন উদ্ধর্তন কর্মকর্তা ভেবে ভুল করে এবং আজরান সামরিক বাহিনীর সাথে তাদের সম্পর্ক জানতে চায়। কিন্তু পাইলট আসলে কিছুই জানে না। যখন সে উত্তর দিতে অস্বীকৃতি জানায় তখন গ্যাং লিডার তাকে গুলি করে ঘটনাস্থলে হত্যা করে। এই নৃশংস কাজ দেখে কমান্ডার তার অস্ত্র ধরে গুলি চালায়। সে পরাজিত হওয়ার আগে 3 বা 4 জন সন্ত্রাসীকে হত্যা করে। বাকি গ্যাং সদস্যরা তাকে ধরে তাদের আস্তানায় টেনে নিয়ে যায়। ইতিমধ্যে লেফটেন্যান্ট করণকে জানায় যে তুর্কির মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী গারো একই ঘাঁটিতে লুকিয়ে আছে। শত্রু, বিদেশি বা স্থানীয় যেই হোক না কেন তাদের বিচারের মুখোমুখি হতে হবে। লেফটেন্যান্ট অবিলম্বে অভিযানের অনুমোদন দেন। যাওয়ার আগে করণ তার পরিবারের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এখানেই আমরা জানতে পারি যে করণের এক বড় ভাই ছিল যে নিজেও একজন কমান্ডো ছিল। সেই ভাই এই একই দলের বিরুদ্ধে অভিযানে গিয়েছিল এবং আর কখনো ফিরে আসেনি। করণের মা তাকে অনুরোধ করে যে সে যেন আরেকটি ছেলে হারাতে না হয় এই ভয়ে। কিন্তু করণ তাকে ব্যাখ্যা করে যে তার দেশের শান্তির জন্য হুমকি স্বরূপ ব্যক্তিদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তাকে এটা করতে হবে। সে তাকে আশ্বস্ত করে যে এই অভিযান কেবল তার কর্তব্য নয়, এটি তার উদ্দেশ্য। আবেগঘন বিদায়ের পর করণ তার ইউনিটে ফিরে আসে এবং যুদ্ধের প্রস্তুতি শুরু করে। করণ তার দলকে মিশন সম্পর্কে অবহিত করে এবং তাদের শপথ করায় কেউ তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত পিছু হাঁটবে না। তাদের চোখে দৃঢ় সংকল্প নিয়ে কমান্ডোরা বেরিয়ে পড়ে। তারা রুক্ষ পাহাড়ি ভূখণ্ডের মধ্য দিয়ে আরোহণ করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়। সেখানে তারা স্নাইপার পজিশন স্থাপন করে, নিচে শত্রু শিবিরের প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করে। লেন্সের মাধ্যমে করণ দেখতে পায় যে বেশ কয়েকটি যানবাহন এগিয়ে আসছে। তাদের মধ্যে ওগার নামে একজন কুখ্যাত সন্ত্রাসী রয়েছে। করণ তার স্পটারকে বাতাসের গতি এবং দ্রুত জানতে চায়। স্পটার দ্রুত তথ্য গণনা করে। করণ লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট গুলি চালায় এবং সরাসরি মাথায় লক্ষ্যবস্তুতে আঘাত করে। দলের বাকিরা পিছন থেকে আক্রমণ করে। কয়েক সেকেন্ডের মধ্যে বাকি শত্রুদের ধ্বংস করে দেয়। মৃতদেহ স্তূপ আকৃতি হয় এবং বেঁচে থাকা সন্ত্রাসীরা আতঙ্কিত হয়ে তাদের যানবাহনে পালিয়ে যায়। শেষ শত্রুরা পালানোর সাথে সাথে করণ এবং তার দল ঘাটির দিকে এগিয়ে যায়। এলাকা অনুসন্ধান করার সময় একজন কমান্ডো একটি ভয়াবহ আবিষ্কার করে। করণ স্যাটেলাইট ফোনের মাধ্যমে লেফটেন্যান্টকে রেডিও করে জানায় যে তারা সন্ত্রাসী ওগারকে নিষ্ক্রিয় করেছে। কিন্তু সৈন্যরা যখন মৃতদেহগুলো অনুসন্ধান করে তখন তারা মর্মান্তিক সত্যটি বুঝতে পারে। করণ যে ব্যক্তিকে সেই নিখুঁত হেডশট গুলি দিয়ে হত্যা করেছিল সে ওগার নয়, এটি তার দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ভাই কবির। কেউ প্রথমে করণকে বলার সাহস করে না। অবশেষে তার একজন লোক সত্য প্রকাশ করার সাহস সঞ্চয় করে। করণ মৃতদেহের কাছে ছুটে যায়, হাঁটু গেড়ে বসে তার ভাইয়ের মুখ দেখে, শোকে কান্নায় ভেঙে পড়ে। কবিরের মৃতদেহে সে যা করেছে তাতে বিধ্বস্ত হয়ে বারবার ক্ষমা চায়। ইতিমধ্যে লেডি কমান্ডো ইয়াসমিন সন্ত্রাসীদের হাতে ধরা পড়ে। করণের অবস্থা দেখে তার সতীর্থরা ভেঙে পড়ে এবং মিশনের উপর মনোযোগ হারিয়ে ফেলে। তুর্কি সেনাবাহিনীর সদর দপ্তরে ফিরে জেনারেল এবং লেফটেন্যান্ট মর্মান্তিক খবর পান ইয়াসমিনকে স্থানীয় একটি গ্যাং ধরে নিয়ে গেছে এবং করণ দুর্ঘটনাক্রমে তার নিজের ভাইকে হত্যা করেছে। এখন প্রশ্ন হলো এই হৃদয় বিদারক পরিস্থিতিতে কি আদেশ দেওয়া উচিত। গভীর রাতে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা করণের বাড়িতে আসেন।
তারা ভয়াবহ খবর নিয়ে আসেন। তাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু সে আর বেঁচে নেয়। এই কথা শুনে করণের বাবা কান্নায় ভেঙে পড়েন এবং তার মা শোকে মারা যান। কেউ তাকে বলার সাহস করে না যে তার বড় ছেলে দুর্ঘটনাক্রমে তার ছোট ছেলের হাতে নিহত হয়েছে। এদিকে করণ হতবাক। তার ভাই এবং মা উভয়ের মৃত্যুতে বিচলিত। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে কমান্ডো দায়িত্ব থেকে পদত্যাগ করে এবং বাড়ি ফিরে আসে। তার সতীর্থরা তাকে বোঝানোর চেষ্টা করে যে এটি তার দোষ ছিল না, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল, কিন্তু তার মন অপরাধ বোধে আচ্ছন্ন। সে ক্রোধে তাকে একা ছেড়ে দিতে বলে, তবে দলটি জানে যে তাকে একা রেখে যাওয়া আর তাকে ধ্বংস করা একই। অনেক বোঝানোর পর তারা তাকে তার বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। একই সময়ে আজারবাইজানের একটি সন্ত্রাসী ঘাঁটিতে লেডি কমান্ডো ইয়াসমিনকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। গ্যাং লিডার তাকে জিজ্ঞাসাবাদ করে গোপন তথ্য দাবি করে। যখন সে উত্তর দিতে অস্বীকৃতি জানায়, তখন সে একজন তুর্কি জেনারেলের সাথে যোগাযোগ করে এবং হুমকি দেয় যে যদি সে চুপ থাকে তাহলে সে আর কখনো তার মাতৃভূমি দেখতে পাবে না। কিন্তু জেনারেল শান্তভাবে প্রতিক্রিয়া জানায়, বলে যে সে পরের দিনের আক্রমণের নেতৃত্ব দেবে এবং তার শুভকামনা জানায়। এই কথা শুনে ইয়াসমিন তাৎক্ষণিকভাবে বুঝতে পারে তার উদ্ধর্তনের অর্থ কী। কিছুক্ষণ পরে একজন সন্ত্রাসী তার উপর ছুরি নিয়ে আক্রমণ করে। সে দ্রুত পাল্টা জবাব দেয়, তাকে নিরস্ত্র করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। বাইরে অবস্থানরত দুই প্রহরী কোলাহল শুনে ভেতরে ছুটে আসে। ইয়াসমিন তাদের অস্ত্রগুলো ধরে ফেলে এবং তারা কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই সেইগুলো নামিয়ে ফেলে। তারপর সে জেনারেলকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য ডাকে। তার সাহসে মুগ্ধ হয়ে জেনারেল তাকে অবিলম্বে ঘাঁটিতে ফিরে যাওয়ার নির্দেশ দেন, কারণ সন্ত্রাসী নিয়ে তার জ্ঞান ফিরে আসে। সে ক্রোধে চিৎকার করে এবং শক্তি বৃদ্ধির ডাক দেয়। শীঘ্রই একটি ভারী ট্যাঙ্ক আক্রমণ শুরু হওয়ার সাথে সাথে বিশৃঙ্খলা শুরু হয়। বিস্ফোরণ কম্পাউন্ডে ছড়িয়ে পড়ে এবং সন্ত্রাসীরা ধ্বংসের মধ্যে তাদের জীবন বাঁচাতে দৌড় দেয়। ইয়াসমিন ট্যাঙ্কের নিয়ন্ত্রণ নেয় এবং পুরো ঘাঁটি ধ্বংস করে দেয় এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করে। কিছুক্ষণ পরে একটি তুর্কি উদ্ধারকারী হেলিকপ্টার আসে এবং তাকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে বের করে আনে। এদিকে তুরস্কে করণের মা এবং ভাইয়ের দাফন অনুষ্ঠান একটি সামরিক কবরস্থানে অনুষ্ঠিত হয়। মেজর করণের বাবার প্রতি সমবেদনা জানান এবং তাকে সেনাবাহিনীতে ফিরে আসার জন্য অনুরোধ করেন। যদি জাতির জন্য না হয় তাহলে অন্তত তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে। করণ চুপ করে থাকে, তার চোখে দুঃখ ভরা। সেই রাতে অবশেষে সে তার বাবার কাছে বেদনাদায়ক সত্য স্বীকার করে, তার নিজের গুলি তার ভাইয়ের জীবন শেষ করে দেয়। তার বাবা নিথর নির্বাক এই মর্মান্তিক ঘটনা বুঝতে অক্ষম। সেই মুহূর্তে লেডি কমান্ডো ইয়াসমিন করণের বাড়িতে আসেন। তিনি তাকে অনুরোধ করেন যে তিনি যেন দুঃখের বশবর্তী হয়ে কোনো তাড়নামূলক সিদ্ধান্ত না নেন। তিনি তার পদত্যাগপত্র ফেরত দিয়ে বলেন, দয়া করে শুধু একবার সেনাবাহিনীতে ফিরে আসুন। আমাদের দরকার আপনি আমাদের সেই সন্ত্রাসীদের খুঁজে বের করতে এবং ধ্বংস করতে সাহায্য করুন। কিন্তু করণ তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে তিনি আর সামরিক চাকরিতে ফিরে যাবেন না এবং তার বাবার সাথে বাকি জীবনটা কাটাবেন। তিনি তার পিছনে দরজা বন্ধ করে দেন। সর্বোপরি কে শান্তিতে থাকতে পারে জেনে যে তারা দুর্ঘটনাক্রমে তাদের নিজের ভাইয়ের জীবন কেড়ে নিয়েছে। করণ তার ভাইয়ের আত্মার জন্য প্রার্থনা করে, অনুশোচনায় ডোবে। সে তার ভাইয়ের ছবির দিকে তাকিয়ে স্মৃতিতে আচ্ছন্ন হয়ে তার দিন কাটায়। পরের দিন সকালে লেডি কমান্ডো ইয়াসমিন জেনারেলকে জানান যে করণ এবং তার দল আর ডিউটিতে ফিরবে না। জেনারেল বুঝতে পারেন যে তার আর সময় নেই এবং তাকে একটি নতুন দল গঠন করতে বাধ্য করা হয়। সন্ত্রাসী নেটওয়ার্ক তুরস্ক জুড়ে ছড়িয়ে পড়েছে এবং দ্রুত সীমান্তের বাইরেও তার পরিধি প্রসারিত করছে। সে কমান্ডোদের একটি ফাইল দেয় এবং তাদের জানায় যে তাদের প্রথম লক্ষ্য হবে সন্ত্রাসী নেতা আলবেককে নির্মূল করা। জেনারেল আলবেকের সমস্ত বিবরণ ইয়াসমিনের হাতে তুলে দেন এবং অভিযানের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেন। এদিকে করণের বাবা তাকে সেনাবাহিনীতে ফিরে আসার জন্য অনুরোধ করেন। তিনি তার ছেলেকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং দেশকে রক্ষা করতে বলেন। তাকে মনে করিয়ে দেন যে যতক্ষণ সন্ত্রাসীরা মুক্তভাবে ঘুরে বেড়াবে ততক্ষণ অসংখ্য বাড়ি তাদের সন্তানদের হারাবে। তার বাবার হৃদয়স্পর্শী কথা শুনে করণ তার মন পরিবর্তন করে। সে প্রতিশ্রুতি দেয় যে যদি সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ না নিতে পারে তাহলে সে আর কখনো বাড়ি ফিরবে না। একই সময়ে লেডি কমান্ডো ইয়াসমিন তার নতুন সৈন্যদের দলকে মিশনের জন্য প্রস্তুত করতে শুরু করে। ঠিক তখনই করণ ভেতরে আসে। তাকে ইউনিফর্মে ফিরে আসতে দেখে সকলে আশা এবং গর্বে ভরে ওঠে। কমান্ডোরা তাকে নতুন শক্তিতে স্বাগতম জানায়। জেনারেলের উপস্থিতিতে সমস্ত কমান্ডো তাদের অস্ত্র উঁচু করে শপথ নেয়। তারা তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের দেশের জন্য লড়াই করার এবং তাদের মাতৃভূমিকে
সন্ত্রাসবাদ থেকে চিরতরে মুক্ত করার শপথ নেয়। সামনের অভিযান কেবল বিপজ্জনকই নয়, প্রায় অসম্ভব। এই শত্রু নেটওয়ার্কটি বিশাল এবং গভীরভাবে গড়ে এবং তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রচুর সাহস এবং সময় প্রয়োজন। ইতিমধ্যে আজারবাইজানের সন্ত্রাসী ঘাঁটিতে আলবেক তার অনুসারীদের তাদের শিবির ধ্বংস সম্পর্কে ক্রোধে প্রশ্ন করে। একজন সন্ত্রাসীরা ভীতসন্ত্রভাবে ব্যাখ্যা করে যে তাদের পতনের জন্য একজন মহিলা তুর্কি কমান্ডো দায়ী। এই কথা শুনে আলবেক ক্ষিপ্ত হয়ে ওঠে। সে লোকটি শ্বাসরোধ করে এবং চিৎকার করে বলে যে যদি একজন মহিলা সবকিছু ধ্বংস করতে পারে তাহলে কল্পনা করো যে সে যদি পুরো অভিযানের নেতৃত্ব দিত তাহলে সে কি করতে পারত। তুমি আমার কাছে অকেজো এবং তুমি বেঁচে থাকার যোগ্য নও। তুর্কি ঘাঁটিতে ফিরে কমান্ডো ক্যাপ্টেন ইয়াসমিন তার দলকে একত্রিত করে তাদের আপকামিং সম্পর্কে অবহিত করে। অভিযানে অংশ নিচ্ছেন তিনি প্রতিটি মিশন পয়েন্ট বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন, মানচিত্রে শত্রুর সমস্ত অবস্থান চিহ্নিত করেন। পরিকল্পনায় 2টি স্নাইপার ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। একটি দল স্থল অবস্থান নেবে এবং দ্বিতীয়টি কাছাকাছি একটি পাহাড় বা সেতুতে নিজেদের অবস্থান করবে এবং উপর থেকে কভার করার জন্য ভারী অস্ত্র ব্যবহার করবে। প্রতিটি পদক্ষেপ অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে, ভুলের কোনো অবকাশ নেই। তারা যে সন্ত্রাসী গোষ্ঠীর মুখোমুখি হচ্ছে তা অন্য কোনো দলের মতো নয়। তারা মেশিন গান এবং বিপজ্জনক বিস্ফোরক দিয়ে সজ্জিত। দলের লক্ষ্য স্পষ্ট, প্রতিটি লক্ষ্যবস্তুতে একটি নিখুঁত হেডশট গুলি চালায়। পরিকল্পনা পর্যালোচনা করার পর সৈন্যরা তাদের অস্ত্র লোড করে চূড়ান্ত অভিযানের জন্য রওনা দেয়। ইতিমধ্যে সন্ত্রাসী নেতা আলবেক তার দল নিয়ে স্থানীয় একটি গ্রামে পৌঁছায়। সে তার লোকদের গুলি চালানোর নির্দেশ দেয়। নির্দোষ গ্রামবাসীদের নির্দয়ভাবে হত্যা করে। লোকেরা সাহায্যের জন্য চিৎকার করার সময় শিশুদের ধরে ফেলা হয়। আলবেক চিৎকার করে বলে, আমার সেনাবাহিনী তৈরি করার জন্য আমার আরও সৈন্যের প্রয়োজন। এই এলাকার প্রতিটি ছেলেকে আমার কাছে নিয়ে এসো। তার লোকেরা শিশুদের ঘিরে ফেলে, তাদের জোর করে যানবাহনে তুলে নেয় এবং যারা প্রতিরোধ করার চেষ্টা করে তাদের গুলি করে। তারা গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় আলবেক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। সব বাচ্চাদের ধরে ফেলার পর আলবেক এবং তার লোকেরা তাদের ঘাঁটির দিকে ফিরে যায়। তার পরিকল্পনা হলো ছেলেদের নির্মম যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেয় এবং তার সন্ত্রাসের রাজত্ব বড় করা। ইতিমধ্যে কমান্ডো ইউনিট 2টি দলে বিভক্ত হয়ে রাস্তার ধারে অবস্থান নেয়, আক্রমণ করার জন্য প্রস্তুত। ভোরে আলবেক এবং তার কনভয় একটি সরু রাস্তায় পৌঁছায় এবং সামনের পথটি বড় পাথর দ্বারা ঘেরা দেখতে পায়। তারা থামার সাথে সাথে একটি গাড়িতে থাকা একটি শিশু কাদায় কিছু অদ্ভুত জিনিস চাপা পড়ে থাকতে দেখে। বিপদ অনুভব করে আলবেক দ্রুত তার লোকদের কাছে একটি বিকল্প পথ বেছে নেওয়ার নির্দেশ দেয়। তারা পাশের রাস্তা ধরে এগিয়ে যেতে শুরু করে। তারা জানে না যে একটি মারাত্মক ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই প্রতিটি দিক থেকে স্নাইপার গুলি শুরু হয়। নীরবতা ভেদ করে একের পর এক সন্ত্রাসীদের উপর গুলি বর্ষণ করে। আক্রমণ দ্রুত এবং নৃশংস। মাত্র 30 সেকেন্ডের মধ্যে কমান্ডোরা পুরো দলটিকে নির্মূল করে। পরিস্থিতি হতাশাজনক বুঝতে পেরে আলবেক আগত আগুন থেকে নিজেকে বাঁচাতে একটি গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ শেষ হওয়ার পরে কমান্ডোরা তাদের অবস্থান থেকে বেরিয়ে সাবধানতার সাথে এলাকার দিকে এগিয়ে যায়। আলবেক কাছে একটি বন্দুক পড়ে থাকতে দেখে এবং তা ধরার চেষ্টা করে, কিন্তু সে এটি ধরার আগে ক্যাপ্টেন করণ তার হাত ধরে গাড়ির নিচ থেকে তাকে টেনে বের করে আনেন। আলবেক তার দিকে তাকিয়ে বলেন, তুমি কি সত্যিই মনে করো এখানেই শেষ? তুমি জানো না তুমি কার সাথে মোকাবেলা করছো। আমার বিরুদ্ধে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। করণ শান্ত থাকে এবং তার লোকদের আলবেককে বেঁধে রাখার নির্দেশ দেয়। তাদের অবশ্যই বন্দি শিশুদের তাদের পরিবারের সাথে নিরাপদে পুনরায় মিলিত করতে হবে। কমান্ডোরা আলবেককে কনভয়ে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে তারা উদ্ধারকৃত সমস্ত শিশুদের সাথে তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেয়, যা গ্রামবাসীদের স্বস্তি এবং আনন্দের অশ্রু বয়ে আনে। শিশুরা নিরাপদে ফিরে আসার পর করণ আলবেকের দিকে তার বন্দুক তাক করে বলে, এই পবিত্র ভূমিতে তোমাদের মতো মানুষের জন্য কোনো স্থান নেই। তোমাদের শেষ ইচ্ছা বলো। আলবেক হেসে উত্তর দেয়, শুধু 20 মিনিট অপেক্ষা করো, আমি তোমাদের আমার আসল শক্তি দেখাবো। করণ তার চোখের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, তোমাদের যত শক্তি অবশিষ্ট আছে তা আমাকে দেখাও, কারণ আজ কিছুই তোমাদের আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই কথাগুলো বলে করণ তার রাইফেল লোড করে এবং 3টি সুনির্দিষ্ট মাথায় গুলি করে দ্রুত শেষ করে। কমান্ডোদের দক্ষতা এবং শৃঙ্খলা প্রদর্শন অসাধারণ কিছু নয়। কিছুক্ষণ পরে দূর থেকে একটি গাড়ি আসে। একটি অল্প বয়সী মেয়ে বেরিয়ে আসে। তার পিছনে একজন বয়স্ক লোক আসে, যিনি কনভয়ের পরিচিত বলে মনে হয়। তিনি সৈন্যদের কি ঘটেছে তা জিজ্ঞাসা করেন। মেয়েটি চুপচাপ দলের দিকে এগিয়ে যায় এবং সমস্ত কমান্ডো তার দিকে তাদের মনোযোগ কেন্দ্রীভূত করে। তার অস্ত্র ধরে। করণ তাকে ঘনিষ্ঠভাবে লক্ষ্য করে। মেয়েটি তার ব্যাগ থেকে উদ্ধারকৃত শিশুদের মধ্যে চকলেট বিতরণ শুরু করে।
সৈন্যরা দূর থেকে তার আচরণ লক্ষ্য করে। তার হঠাৎ উপস্থিতিতে অস্বস্তিতে পড়ে। করণ তার একজন লোককে গাড়িটি সাবধানে পরীক্ষা করার নির্দেশ দেয়। অস্বাভাবিক কিছু সন্দেহ করে। একজন কমান্ডো তদন্ত করার জন্য গাড়ির দিকে এগিয়ে যায়। ইতিমধ্যে কাছাকাছি ক্যাম্পে ড্রোনের মাধ্যমে এলাকাটি পর্যবেক্ষণকারী একজন মহিলা কমান্ডো সন্ত্রাসীদের একটি বিশাল দলকে করণের অবস্থানের দিকে দ্রুত এগিয়ে আসতে দেখে। সে তাৎক্ষণিকভাবে রেডিওতে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সংকেত পৌঁছায় না। তাদের অবস্থানে কোনো নেটওয়ার্ক নেই। সময় নষ্ট না করে সে সেতুতে করণের কাছে অবস্থানরত মহিলা স্নাইপারের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন ইয়াসমিন দ্রুত পরিস্থিতি আলোচনা করে এবং আসন্ন আক্রমণ সম্পর্কে তাকে সতর্ক করে। জরুরি অবস্থা বুঝতে পেরে মহিলা স্নাইপার করণের অবস্থানের দিকে ছুটে যান এবং তাকে সতর্ক করার জন্য তার নাম ধরে চিৎকার করেন। ইতিমধ্যে মেয়েটি ধীরে ধীরে করণের সামনে এসে দাঁড়ায়। তার ব্যাগটি শক্ত করে ধরে। করণ তার অস্ত্রের উপর হাত রাখে এবং সাবধানে তা বের করতে শুরু করে। সেই মুহূর্তে একজন কমান্ডো কিছু একটা ভয়াবহ জিনিস লক্ষ্য করে। কাছে পার্ক করা গাড়িটি বোমে ভর্তি এবং টাইমার দ্রুত গণনা করা হচ্ছে। একদিকে সন্ত্রাসীদের একটি বিশাল ঢেউ তাদের দিকে এগিয়ে আসছে, অন্যদিকে কমান্ডো দল একটি ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয় আসন্ন বিস্ফোরণে। প্রতি সেকেন্ড বিপর্যয়ের কাছাকাছি আসার সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে এবং এর সাথে সাথে এই রোমাঞ্চকর গল্পের প্রথম সিজন শেষ হয়ে যায়। পরের সিজনে দেখা যাবে কিভাবে সাহসী কমান্ডোরা বোম বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিল, কনভয়কে উদ্ধার করেছিল এবং পুরো সন্ত্রাসী নেটওয়ার্ককে নিশ্চিহ্ন করে দিয়েছিল। বিশ্বাস করুন, পরবর্তী ঘটনা গল্পটিকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে।